দর্শক, ভালো থাকুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। ছোটবেলায় একবার জন্ডিস হয়েছিল। জন্ডিস মানে তো বোঝেন দর্শক, যে তখন চোখের রং হলুদ, প্রস্রাবের রং হলুদ, শরীরের রং হলুদ, শরীরটা খুব দুর্বল, খাবার রুচি নেই। এর মধ্যে মা দিয়েছেন শিং মাছের ঝোল আর সাবুদানা। একে তো খাবার রুচি নেই, তার মধ্যে শুধু এসব খেয়ে কি থাকা যায়? তারপরও খেতে হতো, এই ছিল ধারণা। এবং এখনো অনেকের মাঝে জন্ডিস নিয়ে এমনই একটি ধারণা রয়েছে যে জন্ডিস হলে এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, একেবারে বিছানায় থাকতে হবে পড়ে। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে জন্ডিস চিকিৎসা ও প্রতিরোধ। এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন, কারণ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এবং জন্ডিস সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন অত্যন্ত খ্যাতিমান এবং বলা যায় ক্যারিজম্যাটিক লিভার বিশেষজ্ঞ, হেপাটোলজিস্ট। তিনি এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব। দর্শক, আমরা তো রয়েছেই, সেই সাথে রয়েছে আমাদের ফেসবুক পেজ বি হেলদি ভালো থাকুন, আরো রয়েছে আমাদের ওয়েবসাইট ভালো থাকুন .net। যে কোনো একটা মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু নিয়ে মতামত ব্যক্ত করতে পারেন, প্রশ্ন করতে পারেন। টেলিফোন নম্বরগুলো কিছুক্ষণ পরপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চাইলে এখনই টেলিফোন নম্বরে ডায়াল করে আপনারা প্রশ্ন করতে পারেন, উত্তর দেওয়ার জন্য আমাদের বিশেষজ্ঞ প্রস্তুত রয়েছেন। আর ফাঁকে ফাঁকে শুনুন আমরা আপনাদেরকে কি কি সব তথ্য দিতে পারি সেগুলো। শুরুতেই ডাক্তার মামুন আল মাহতাব, স্বপ্নিল ভাই, আপনাকে শুভেচ্ছা, আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। জি, প্রথমেই যেটা আমার প্রশ্ন, যেটা অনেকেরই ধারণা যে জন্ডিস বোধহয় একটা অসুখের নাম। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে জন্ডিস কি কোনো রোগ নাকি রোগের লক্ষণ? আসলে আমাদের এই ধারণাটা ঠিক না। জন্ডিস হচ্ছে জ্বরের মতোই, একটা সাধারণ ভাইরাস ইনফেকশন থেকে অনেক বড় বড় রোগে যেমন জ্বর হতে পারে, তেমনি নানাবিধ কারণে আসলে জন্ডিস হতে পারে। অর্থাৎ জন্ডিস কখনো রোগ না, এটা হচ্ছে রোগের ম্যানিফেস্টেশন বা রোগের লক্ষণ। কিন্তু এতটাই পপুলার রোগের লক্ষণ যে এটাকেই বোধহয় আমরা একটা রোগ হিসেবে বিবেচনা। হ্যাঁ, সেটাই, তাই না? বাট এটা ভুল। যেমন আমরা হিসেবে যেমন বলি আমার জ্বর হয়েছে, এবং ধরেন জ্বরটা একটা রোগ, তেমনি জন্ডিসও কিন্তু একই রকম। জ্বর, বমি কিংবা বমির ভাব, তাই না, ব্যথা, এরকম জন্ডিস একটা সিমিলার একটা রোগের লক্ষণ। সেই ক্ষেত্রে প্রশ্ন আসে যে কি কি রোগে জন্ডিস হতে পারে? এখন এটা তো একটা সাবজেক্ট আসলে, তবে এই সীমিত পরিসরে বা আমরা সাধারণ মানুষ যেটা বোঝেন, জন্ডিস বলতে আসলে আমরা বুঝি যে চোখ হলুদ হয়ে গেছে, লিভারে কোনো একটা ইনফেকশন হয়েছে, এবং ইনফেকশনটা আসলে সাধারণত ভাইরাস থেকে হয়। তো কিছু কিছু ভাইরাস আছে যারা লিভারে প্রদাহ বা ইনফ্লামেশন ইনফেকশন করে, এগুলোকে আমরা হেপাটাইটিস ভাইরাস বলি, এবং এদের সংক্রমণের কারণে যে জন্ডিস হয় সেটাই আমাদের সাধারণের কাছে জন্ডিস নামে পরিচিত। এর বাইরে অনেক কারণে জন্ডিস হতে পারে, যেমন ধরেন কোনো কারণে যদি পিত্ত প্রবাহটা বাইল ডাক্টে লিভার থেকে পিত্ত তৈরি হয়ে পেটে আসতে পারছে না, বাইল ডাক্টে কোনো ব্লক হয়ে গেছে, যেমন কৃমির কারণে, টিউমারের কারণে, পাথরের কারণে জন্ডিস হতে পারে। এটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস। আবার ধরেন শরীরে রক্ত ভাঙে, কিন্তু একটা মানুষের শরীরে সবসময় রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকাগুলো ভাঙে, বিলিরুবিন তৈরি হয়। যেটা হয় যে আমাদের লিভারের অনেকগুলো কাজের মধ্যে একটা হচ্ছে এই বিলিরুবিনটাকে প্রসেস করে কিছুটা প্রস্রাবের সাথে কিছুটা পায়খানার সাথে বের করে দেওয়া। এখন যদি কোনো কারণে রক্ত বেশি ভাঙে, লিভার যা প্রসেস করতে পারে তার চেয়ে সাপ্লাই অফ বিলিরুবিন বেড়ে গেল, তাহলে জন্ডিস হবে। যেমন থ্যালাসেমিয়া রোগী, তাহলে জন্ডিস থাকেই, এটাকে আমরা হেমোলাইটিক জন্ডিস বলি। মূলত এগুলোই জন্ডিসের এসব করে। আচ্ছা, নবজাতকদের একেবারে জন্মের পরপরই জন্ডিস হয় এবং তাদেরকে রোদে দিতে হয়, তাই না? এটা কি ধরনের জন্ডিস? এটাকে আমরা নিওনেটাল জন্ডিস বলি, যেটা আসলে রক্তের ইনকম্প্যাটিবিলিটির জন্য। ব্যাপারটা একটু জটিল। এটা হচ্ছে ডিফারেন্ট, এটা সেরে যায়, এবং এটা নিয়ে আসলে ওয়ারিড হওয়ার কিছু নয়। এবং সাধারণ মানুষের বিলিরুবিন যতটা বাড়লে আমরা জন্ডিস বলি, একটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক লিবারেল। কিছু কিছু ওষুধ খেলে কি জন্ডিস হতে পারে বা জন্ডিস প্রকাশ পেতে পারে? হতেই পারে, এটাকে আমরা ড্রাগ ইনডিউসড জন্ডিস বলি। আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে কমন কারণ হচ্ছে টিবির ওষুধগুলো। টিবির ওষুধগুলো জন্ডিসের একটা বড় কারণ। আর অনেক সময় খুব সাধারণ, মানে জন্ডিস করবে না এরকম ওষুধ, সিম্পল প্যারাসিটামল, এটা কিন্তু খুব কমন কজ অফ জন্ডিস। তো ফলে যে কোনো ওষুধই করতে পারে, তবে আমাদের দেশে আমরা সবচেয়ে বেশি পাই টিবির ওষুধ খেয়ে জন্ডিস হচ্ছে। জি দর্শক, আমাদের একটা ধারণা এরকম যে জন্ডিস বোধহয় লিভার রোগের কারণে হয়ে থাকে, কিন্তু জন্ডিস আরো বিভিন্ন রোগের কারণে হতে পারে, যদিও লিভার রোগটা বোধহয় কমন, তাই না? লিভারের অসুখ বিসুখগুলোই কমন, যার কারণে জন্ডিস হতে পারে। আমরা আরো শুনবো জন্ডিস নিয়ে বিস্তারিত অনেক কিছু। তার আগে আপনাদের দিন, আপনাদের প্রশ্ন চলে এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি স্যারের কাছে একটা প্রশ্ন করবো, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে বাংলাদেশে কি জন্ডিসের কারণে কখনো কোনো রোগীর লিভার ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন হয়েছে কিনা, এবং আচ্ছা, লিভার ট্রান্সপ্লান্টের ফলাফল কি? আর দ্বিতীয় প্রশ্ন হলো, গ্রাম অঞ্চলে অনেক সময় মফস্বল শহরে লিভার বিশেষজ্ঞ থাকে না, গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ থাকেন, পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ। তো জন্ডিস হলে কি যারা পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ তাদের কাছে গিয়ে কি চিকিৎসা নেওয়া ঠিক হবে, নাকি লিভার বিশেষজ্ঞের কাছে যাওয়া ঠিক হবে? একেবারে মাঠে ঘাটে থেকে প্রশ্ন চলে এসেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন করা বাংলাদেশে সম্ভব কিনা। বাংলাদেশে আজ থেকে বছর 3 আগে লিভার ট্রান্সপ্লান্টেশনের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা নানা কারণে পরে থেমে গেছে। তবে লিভার ট্রান্সপ্লান্ট এবং করা হয়েছিল, কিন্তু এদেশে 4 জন রোগীর লিভার ট্রান্সপ্লান্ট এদেশের মাটিতেই করা হয়েছিল, পরে ব্যাপারটা আগায়নি খুব একটা নানা কারণে। তবে লিভার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে লিভার রোগের একটা খুবই প্রতিষ্ঠিত চিকিৎসা পদ্ধতি, এবং বাংলাদেশে ট্রান্সপ্লান্ট করা মানুষের সংখ্যা এই মুহূর্তে আমার ধারণা 500-র কম না। কারণ আমাদের কাছেই প্রতি মাসে আমরা 1-2 জন রোগী ফলো আপে পাই যারা কোনো না কোনো সময় ট্রান্সপ্লান্ট করেছেন বাইরে থেকে, এবং রোগীরা খুব ভালো থাকেন। এবং সবচেয়ে যেটা মানুষের যে আমি দেখি আর কি, ট্রান্সপ্লান্টের কথা ওকে বললে মানুষ যেটা ভয় পায়, কিডনি তো দুটা, একটা কিডনি দিলে তো আমি ভালো থাকবো, লিভার তো একটা, আমার কি হবে, ডোনারের যে ভীতি। তো এটা যেটা হচ্ছে যে আল্লাহ কিন্তু মানুষকে আসলে একটা অন্যরকম শক্তি দিয়ে তৈরি করেছেন। যেমন একজন ডোনার, তার লিভারে সাধারণত 3/1 কেটে নেওয়া হয়, এবং 40 দিন থেকে 1 মাস পরে যদি এটা আল্ট্রাসোনোগ্রাম করা হয়, দেখা যাবে ডোনারের লিভারটা, যার লিভার কেটে নেওয়া হয়েছিল, একদম নর্মাল, পুরোটাই আবার ডেভেলপ গ্রো করে যায়, লিভার গ্রোজ। এটা গেল একটা। ফলে লিভার ট্রান্সপ্লান্টেশন একটা খুবই বাস্তবসম্মত প্রতিষ্ঠিত চিকিৎসা পদ্ধতি, যেটা আমরা আশা করছি হয়তো একদিন বাংলাদেশেও হবে। দ্বিতীয় হচ্ছে আপনি অন্য বিশেষজ্ঞের কাছে যেতে পারবেন কিনা। এখন বাংলাদেশে কিন্তু লিভার ডিপার্টমেন্টের অনেক এক্সপেনশন হয়েছে গত 7-8 বছরে। এখন বাংলাদেশের 16টা মেডিকেল কলেজে লিভার ডিপার্টমেন্ট আছে। আপনি রাঙামাটিতেও লিভার বিশেষজ্ঞ পাবেন, কক্সবাজারেও পাবেন, তেমনি আপনি দিনাজপুরেও পাবেন। হয়তো আপনার এলাকায় নাই, সেক্ষেত্রে আপনি অন্য একজন বিশেষজ্ঞর পরামর্শ নিতেই পারেন। কিন্তু কথা হচ্ছে যেগুলো কি ডিসিশন মেকিং, যেমন আপনি যদি আমার কাছে এসে বলেন যে টাইফয়েডের চিকিৎসা করে দেন, আমি হয়তো করতে পারবো, কিন্তু টাইফয়েডের জন্য একটা মেজর সিদ্ধান্ত নিতে হবে, এখন কি পারফোরেশনের ঝুঁকি আছে নাকি, একটা অপারেশন করা লাগবে কিনা, এই সিদ্ধান্ত কিন্তু একজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ দিবেন। তেমনি ট্রান্সপ্লান্ট করা লাগবে কি লাগবে না, এ ধরনের কি সিদ্ধান্তগুলো ওই ধরনের বিশেষজ্ঞ দিলে ভালো। সেটা নিশ্চয়ই উনিও তখন আপনাদের কাছেই পাঠিয়ে দিবেন, তাই না? বাট যেতে তো পারেন, মেডিসিন বিশেষজ্ঞের কাছে তো যেতে পারেন, জি, শুরুতে যেতে পারেন। জি দর্শক, আমরা আবার একটু বেসিক কোশ্চেনে ফিরে যাই। আমরা অনেক জটিল একটা ব্যাপারে চলে গিয়েছিলাম, ট্রান্সপ্লান্টে। তো যাই হোক, জানা হয়ে গেল যে লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছিল। আশা করি অদূর ভবিষ্যতে আবার উদ্যোগ নেওয়া হবে, আমরা আশা রাখতে পারি। জি আচ্ছা দর্শক, জন্ডিস হলে চোখের রং হলুদ হয়, তাই না? তো কেন হলুদ হয় একটু জানতে পারি? লাল তো হতে পারতো। এটা হচ্ছে যে আমি যেটা একটু আলোচনার শুরুতে বলছিলাম যে বিলিরুবিন তৈরি হয় শরীরে, জি, কিছু নাই, চিকিৎসা কিছু নেই। আচ্ছা আচ্ছা, তার মানে ওগুলো সবই হচ্ছে কারসাজি, এবং ওগুলোতে প্রতারিত হওয়া উচিত অবশ্যই না, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা শুনলাম দর্শক। এবার আমরা শুনি যে তাহলে যদি কারো জন্ডিস হয়েছে বলে সন্দেহ করা হয়, আশেপাশের মানুষ বা ফ্যামিলি মেম্বাররা সন্দেহ করছেন যে ওনার জন্ডিস হয়েছে, চোখের রং হলুদ হয়েছে, সেক্ষেত্রে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসকরা কি কি পরীক্ষা নিরীক্ষা করেন? আমরা সাধারণত বিলিরুবিন পরীক্ষাটা করি, আর লিভারের জন্য রক্তের 2-1টা পরীক্ষা করে দেখি, বেশি না, যে জন্ডিসটা আসলে আছে নাকি। এরপরে দাঁড়ায় কারণ খোঁজার চিকিৎসা। মানে বিলিরুবিন না বাড়লে জন্ডিস, বিলিরুবিন না বাড়লে আমরা জন্ডিস বলি না, তবে টেকনিক্যাল টার্ম হচ্ছে বিলিরুবিন বাড়ার আগে রক্তে ALT বলে একটা এনজাইম বাড়ে, তো সেটা আমরা দেখে নিই। তো এই দুটা রিপোর্ট করলেই কিন্তু আমরা ধারণা করতে পারি জন্ডিস আছে বা জন্ডিস হতে যাচ্ছে। জি, তাছাড়া আর কি কি পরীক্ষা করেন? অনেক সময় রোগীরা বলে যে অনেকগুলো পরীক্ষা। আচ্ছা, অনেকগুলো পরীক্ষা কেন করা হয়? মানে আমাদের আসলে করার কম, করানোর বেশি, এটা হচ্ছে লিভার রোগের সমস্যা। কারণ যেটা বলা হয় যে এনি জন্ডিস পেশেন্ট ইজ এ পটেনশিয়াল পেশেন্ট, যার লিভার ফেলিয়ার হতে পারে। যার বিলিরুবিন 1 তারও লিভার ফেলিয়ার হয়ে যেতে পারে, যার বিলিরুবিন 20 তার হতে পারে, অ্যান্ড ভাইস ভার্সা। 20ও লিভার ফেল না করতে পারে, 5ও লিভার ফেল করে যেতে পারে। ফলে আমাদের যেটা টার্গেট থাকে যে আমরা রোগীকে ফলো করব, যে রোগীটা কোন রোগীটা খারাপ হতে যাচ্ছে। জন্ডিস কিন্তু আমি ভালো করতে পারবো না, হেপাটাইটিসের জন্ডিস, কিন্তু যদি কারো লিভার ফেলিয়ার ডেভেলপ করতে যায়, আমি যদি আগে ইন্টারভেন করি, এই রোগীটা লিভার ফেল করবে না। তো এখন এই কারণে আমাদের যেটা করতে হয়, 3 দিন পরে আসেন, 7 দিন পরে আসেন, এই পরীক্ষা করেন। তো ডাক্তার সাহেব 2 মাস ধরে ভুগছি, আপনার কাছে 7 দিন পর খালি বিলিরুবিনই করছি, প্রথম মিন টাইমই করছি, ব্যাপারটা কি? পেশেন্টস গেট ফ্রাস্ট্রেটেড। কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু অতটা অসৎ না। আমাদের উদ্দেশ্য হচ্ছে রোগীটাকে ফলো করা,
খারাপ হচ্ছে কিনা, খারাপ হওয়ার ঝুঁকি থাকলে দেন ম্যানেজ হিম। আচ্ছা, খুবই ভালো জিনিস। দর্শক, আলট্রাসোনোগ্রাম একটা ইম্পর্টেন্ট পরীক্ষা যার মাধ্যমে লিভার এবং পেটের আরো অনেক অঙ্গ প্রত্যঙ্গকে পরীক্ষা করা হয়। তো আজকাল আলট্রাসোনোগ্রামে একটা কমন ফাইন্ডিং যে ফ্যাটি লিভার, লিভারে চর্বি জমেছে। তখন রোগীর প্রশ্ন হয় যে এই রোগ এটা কি ধরনের রোগ এবং এটি কতখানি মারাত্মক। ফ্যাটি লিভার ধরেন আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন করেছি আজ থেকে বছর 10 আগে, তখন আমাদের পাঠ্যপুস্তকগুলোতে ফ্যাটি লিভার আধা পাতার একটা ডিজিজ হিসেবে বর্ণিত ছিল, কিন্তু এখন কিন্তু ফ্যাটি লিভার একটা আলাদা চ্যাপ্টার লিভার বইগুলোতে। কারণ আমরা আগে যেটা মনে করতাম যে ব্রেনে চর্বি জমলে স্ট্রোক হয়, কার্ডিওলজিস্টরা হার্টে চর্বি জমলে স্টেন্টিং টেন্টিং কি সব করে, হার্ট অ্যাটাক ঠেকায়। লিভারে চর্বি জমলে কোনো সমস্যা নেই, এটা ছিল প্রথাগত বিশ্বাস এবং এখনও অনেকের বিশ্বাস। কিন্তু এখন আমরা যেটা জানি যে ফ্যাটি লিভার আসলে দুই রকম। একটা আছে লিভারে চর্বি জমবে, লিভার সেটাকে ওয়েল টলারেট করবে, কিছু হবে না। কিন্তু আরেক দল লোক আছে যাদের লিভারে চর্বি জমবে, হেপাটাইটিস হবে, সিরোসিস হতে পারে এবং ক্যান্সার হতে পারে। এবং সবচেয়ে ট্র্যাজেডি হচ্ছে যে ফ্যাটি লিভারে ক্যান্সার হওয়ার ঝুঁকি কিন্তু হেপাটাইটিস সি ভাইরাসের চেয়েও বেশি। আচ্ছা, ফলে ইটস এ ডিজিজ যে এগেইন তখন আবার প্রশ্ন দাঁড়াচ্ছে কোনো সমস্যা নাই, আলট্রাসোনোগ্রামের ডাক্তারের কাছে গেলাম একটা সোনোগ্রাম করতে, উনি বললেন লিভারে চর্বি আছে, আর লিভারের ডাক্তারের কাছে যাচ্ছে, সে এত পরীক্ষা করাচ্ছে। লিভার ডাক্তার কিন্তু ওইটাই মাথা রেখে পরীক্ষা করাচ্ছে যে এই রোগীটা কি কিছুই হবে না, না এই রোগীটা খারাপ হতে পারে। আচ্ছা আচ্ছা, কাজেই ফ্যাটি লিভার মানে এখন আর একদম এটা বিনাইন কন্ডিশন, প্যানিক হয়ে যাওয়ার কিছু নাই, বাট ইটস এ কজ যে এটা একটা যথেষ্ট সঙ্গত কারণ যে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে জেনে নিতে হবে আমি ঝুঁকিতে আছে কিনা, পরবর্তী চিকিৎসাও নিতে হবে দরকার হলে। দর্শক, যখনই জন্ডিস হয় তখনই আমরা সন্দেহ করি যে লিভারের বোধহয় কোনো অসুখ হয়েছে, এবং তখনই একই সাথে বেশ কয়েকটি ভাইরাসের নাম চলে আসে, ABCDE। তো আমাদের একটু জানতে ইচ্ছা করে যে এই যে হেপাটাইটিস ABCDE এই ভাইরাসগুলো কি ধরনের, কোনটা কতটা মারাত্মক, সে ব্যাপারে আপনি কি বলবেন? এই ভাইরাসগুলোকে ইন্টারেস্টিংলি ইংরেজি বর্ণমালার অনুসারে নামকরণ করা হয়। এর কারণটা সম্ভবত এই যে হেপাটাইটিস বিটা প্রথম রিকগনাইজড হয়েছিল এবং এটা পাওয়া গেছিল একজন অস্ট্রেলিয়ান আদিবাসীর রক্তে। তো এটাকে বলা হতো অস্ট্রেলিয়া অ্যান্টিজেন। পরে যেটা কনসেনসাস ডেভেলপ করে যে একটা খারাপ ভাইরাসের সাথে দেশের নাম কেন জুড়ে দিব, তা আবিষ্কারক ছিলেন প্রফেসর ব্লুমবার্গ। ওই বি থেকে প্রথম হেপাটাইটিস বি আসলো এবং তারপর সামহাও হইলো ABCDE হয়ে গেছে। তো এখন হেপাটাইটিস ভাইরাসগুলোকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করি, তবে যেটা আমাদের সবার জানা দরকার এই রোগটা কিভাবে ছড়ায়। এর মধ্যে কিছু ভাইরাস আছে যেগুলো পানির মাধ্যমে ছড়ায়, কিছু যেমন হেপাটাইটিস A ভাইরাস আর E ভাইরাস, আর কিছু ভাইরাস আছে যেগুলো রক্তের মাধ্যমে, খাবারের মাধ্যমে A আর E, পানি, খাবার এগুলো, আর রক্তের মাধ্যমে যাচ্ছে হেপাটাইটিস B, C আর D। তো এখন ডিটা নিয়ে কনসার্ন না, কারণ ডি বাংলাদেশে পাওয়া যায় না, আর ডি হচ্ছে পরজীবী ভাইরাস, বি না থাকলে ডি হয় না। তাহলে আমাদের প্রাত্যহিক জীবনে কনসার্ন হচ্ছে A আর E আর B আর C। আচ্ছা, একটু A আর E নিয়ে শেষ করি। এ কাদের বেশি হয়? আচ্ছা, এটা ইন্টারেস্টিংলি বাচ্চাদের বেশি হয় আর ইটা বড়দের বেশি হয়। এখন এর কারণ কি? বাচ্চারা কি এ ভাইরাস দেখে দেখে খেয়ে ফেলে নাকি? তা না। এই ভাইরাসটা যদি একবার হয় তাহলে এটা শরীরে অটোমেটিক টিকার মতো কাজ করে, অর্থাৎ যার একবার এ ভাইরাস হয়ে গেল তার সারা জীবনে আর এ ভাইরাস হবে না। তাছাড়া কি এ ভাইরাসের টিকা আছে? টিকা আছে, টিকা দেওয়া যায়, বাচ্চাদের টিকা দেওয়া যায়, বাচ্চাদের টিকা, বড়দের প্রয়োজন? আমাদের দেশে এটা একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে একটা দেশের আর্থসামাজিক অবস্থার যত উন্নতি হয় সে দেশে তত অ্যাডাল্ট পপুলেশনের এ ভাইরাস বেশি পাওয়া যায়, কারণ হচ্ছে এটা হাইজিনের সাথে যুক্ত। তাহলে আমাদের টিকা নেওয়ার সময় হয়ে আমাদের সময় হয়ে গেছে। এখন আমরা কিন্তু এই যে বলি যে আমাদের যে ফার্মের মুরগি জেনারেশন তৈরি হচ্ছে না, খালি সারাক্ষণ কম্পিউটারে খেলবো, বাসায় থাকবো, ইউনিভার্সিটি যাবো আর কোথাও যাবো না, এই KFC খাবো, অন্য কোথাও খাবো না, এই জেনারেশন যখন বাইরে মাঝে মধ্যে খাচ্ছে, এদের কিন্তু এখন আমরা অ্যাডাল্টদের 25, 26, 30 বছর বয়সে এই ভাইরাস পেতে শুরু করেছে। আচ্ছা, আর ই ভাইরাস কাদের বেশি হয়? ই ভাইরাসটা হচ্ছে আমরা অ্যাডাল্টদের আগে বেশি বলতাম, এখন যে বাচ্চাদের হবে না তা না, হতে পারে। ই ভাইরাসের টিকা আছে? ই টিকা পৃথিবীতে নতুন একটা বের হয়েছে চায়নাতে, শুধুমাত্র চায়নায় রিকগনাইজ, চায়নার বাইরে পৃথিবীতে কোথাও পাওয়া যায় না, এখনো সেটা সেভাবে প্রচলিত না। কিন্তু এর টিকা আছে, বাচ্চাদের নিয়ে নেওয়া উচিত, বড়দের নিয়ে নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা চলছে। বিশেষ করে যাদের কোনো রকম লিভার ডিজিজ আছে, যদি ফ্যাটি লিভারও থাকে, তাদের উচিত এর টিকা নিয়ে নেওয়া, তাই না? দর্শক, এ আর ই এই দুটো ভাইরাস খাবারের মাধ্যমে, বিশেষ করে যেগুলো রাস্তার খাবার বা যেগুলো স্বাস্থ্যকর নয় এমন খাবার, বাসি খাবার, যেসব খাবারে পানির দূষণ ঘটছে কিংবা পানি এসব থেকে ছড়াচ্ছে, আপনারা সাবধানে থাকবেন এই ধরনের ভাইরাস থেকে। দর্শক, আরো রয়েছে বি আর সি, খুবই ডেঞ্জারাস দুটি ভাইরাস, এটি সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো, তবে তার আগে আপনাদের একটা ফোন নিচ্ছি। হ্যালো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমার প্রশ্ন হলো স্যার, আমি নিজে একজন হেপাটাইটিস বি ভাইরাসের পেশেন্ট। জি আমি এই যে আবুল কাসেম খন্দকার স্যারের দেখাছিলাম জি মালিবাগ, জি তো ওখানে আমার ধরা হয়েছে আর কি। তো আমি এমনি ওনার কাছে ট্রিটমেন্টের কথা, ট্রিটমেন্ট বলতে আমি জানতে চাইলাম স্যার এটা আদৌ নেগেটিভ আসবে কিনা। আচ্ছা, খুবই ভালো কথা। আমরা জাস্ট শুরু করতে চাচ্ছিলাম বি এবং সি ভাইরাস নিয়ে আলাপ, কারণ এই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আমাদের দর্শকদের মাঝে, অনেক অজানা আশঙ্কা রয়েছে। এসব সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো, তবে দর্শক তার আগে নিতে হচ্ছে আমাদেরকে ছোট্ট একটা বিরতি। বিরতির পর আমরা আবার ফিরে আসবো, আমাদের সঙ্গে থাকুন। আমাদের আজকের অনুষ্ঠানে বিরতির ঠিক আগে একজন ভাই ফোন করেছিলেন এবং হেপাটাইটিস বি এ তিনি আক্রান্ত। তিনি একটি প্রশ্ন করেছিলেন যে এটি সম্পর্কে তিনি জানতে চান। দর্শক, তার প্রশ্নের সূত্র ধরেই আমরা বি এবং সি এই দুটি ভাইরাস নিয়ে আলাপ শুরু করছি। আমাদের সাথে রয়েছেন আমাদের বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত প্রথিতযশা একজন লিভার বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব, এবং আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে জন্ডিস চিকিৎসা ও প্রতিরোধ। মামুন ভাই, আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি যে হেপাটাইটিস বি, সি এই ভাইরাসগুলো কিভাবে ছড়ায়, কিভাবে ছড়ায় না? হেপাটাইটিস বি আর সি মূলত ছড়া হচ্ছে রক্তের মাধ্যমে। এখন যদি সংক্ষেপে আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে যদি কারো বাবা বা মার, বিশেষ করে মার হেপাটাইটিস বি থাকে, তাহলে তার ওই মায়ের বাচ্চাদের হেপাটাইটিস বি হতে পারে। যদি জন্ম নেয় বাচ্চা, জন্ম নেয়। যদি হাজব্যান্ড বা ওয়াইফ কারো বি ভাইরাস থাকে, তাহলে তাদের অন্য পার্টনারের কারো কারো ক্ষেত্রে হেপাটাইটিস বি হয়ে যেতে পারে, জি, পারস্পরিক শারীরিক সম্পর্কের মাধ্যমে। এবং তৃতীয়ত যেটা হচ্ছে যে বি ভাইরাসে কন্টামিনেটেড কোনো জিনিস যদি আমাদের শরীরে রক্তের সাথে মেশে, যেমন একসময় আমাদের নাপিতের দোকানে নন ডিসপোজেবল রেজার ব্যবহার করা হতো। এখন ধরেন আমার হেপাটাইটিস বি আছে, নাপিত আমার দাড়িটা কাটলো, গালটা একটু কাটলো, ব্লেডে একটু রক্ত লেগে গেল, এবং সে ওটাকে একটু গরম পানিতে ধুয়ে বা একটু কিছু করে আবার আরেকজনের গালে লাগিয়ে দিল, তার গালটা একটু কাটলো, ওইটুকু কিন্তু ড্রাগ অ্যাডিক্টদের মধ্যে কি ছড়াতে পারে? একই সেম নিডলস ইউজ করা একটা বড় ব্যাপার। খাবারের মাধ্যমে কি ছড়াতে পারে? হেপাটাইটিস বি সি খাবারের মাধ্যমে ছড়ায় না, পানির মাধ্যমে ছড়ায় না, হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় না। সেজন্য হ্যান্ডশেক করলাম একজনের সাথে, এভাবে অবশ্যই ছড়ায় না। সেজন্য আমরা সবসময় বলি যে একজন হেপাটাইটিস বি আক্রান্ত রোগীর প্লেট, বাসন, জামা কাপড়, টয়লেট, বাথরুম শেয়ার করা যেতে পারে, এতে হেপাটাইটিস বি বা সি ছড়াবে না। আচ্ছা, হেপাটাইটিস বি হলো একজন শরীরে, তো আপনারা চিকিৎসা করলেন, ভালো হয়ে যাওয়ার কথা, তো এটা নিয়ে কেন এত হইচই? হেপাটাইটিস বি নাকি একবার শরীরে ঢুকলে যেতে চায় না? এখন এটা যেটা আমাদের রোগীও জানতে চাচ্ছিলেন। এখন প্রথম কথা হচ্ছে শেষ থেকে শুরু করি, এইচবিএসএজি কে নেগেটিভ করা যায় নাকি? যায় না। হোয়াট ইজ এইচবিএসএজি? এইচবিএসএজি হচ্ছে, রোগীরা খুব ভালো জানেন, সেটা হচ্ছে হেপাটাইটিস বি যে প্রথম পরীক্ষা করে হেপাটাইটিস বি সাধারণত ধরা পড়ে, সেটা হচ্ছে রক্তের একটা রিপোর্ট, এইচবিএসএজি, হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন। তো এটা দিয়ে সাধারণত রোগ ধরা পড়ে, এবং এই হেপাটাইটিস বি, লিভারের ডাক্তার, জন্ডিস, এইচবিএসএজি এগুলো বাংলাদেশের সমর্থক রোগীদের কাছে। কাছে। হেপাটাইটিস বি পজিটিভ, এইচবিএসএজি পজিটিভ, এর মানে কি? এর মানে হচ্ছে রক্তে হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেন আছে, বা ওই রোগীটা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, মানে ওনার শরীরে হেপাটাইটিস বি ভাইরাসটি আছে। কোথায় আছে? লিভারে আছে, কিন্তু এটা লিভার থেকে রক্তে ছড়ায় বলে এইচবিএসএজি কে আমরা রক্তে আইডেন্টিফাই করি। আচ্ছা, তবে এটা বাসাটা হচ্ছে লিভারে। আচ্ছা, যদি 100 জন মানুষের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস ঢোকে, সবার শরীরেই কি এই শরীরে বা লিভারে কি এই ভাইরাসটা থেকে যাবে? এটা ডিপেন্ড করে বয়সের উপরে। যদি বাচ্চাদের ঢোকে তাহলে 80 জনের ক্ষেত্রে এটা রয়ে যাবে, যদি প্রাপ্তবয়স্কদের ঢোকে তাহলে 80 জনের ক্ষেত্রে এটা বেরিয়ে যাবে। আচ্ছা, তার মানে 20 জনের বেলায় থেকে যাবে। 20 জনের মধ্যে থেকে যাবে। এই যে 20 জনের বেলায় থাকলো, সবার বেলায় কি এটা সিরোসিস বা ক্যান্সার করবে? এটাই হচ্ছে ইন্টারেস্টিং, যে এইচবিএসএজি থাকলে এটা লিভার সিরোসিস, ক্যান্সার করবে না। যাদের শরীরে ভাইরাসটা অ্যাক্টিভ থাকে, সাধারণত যে 100 জনের মধ্যে 20 জনের থাকলো, ওই 20 জনের মধ্যে আবার 20 জনের ক্ষেত্রে এটা অ্যাক্টিভ থাকবে, বাকি 80 জনের বেলায় ইনঅ্যাক্টিভ থাকবে। ইনঅ্যাক্টিভ বলতে কি বোঝাচ্ছে? মানে তাদের ভাইরাসটা নিষ্প্রাণ থাকবে, এর মধ্যে ডিএনএ বা প্রাণ থাকবে না, নিষ্ক্রিয় থাকবে। রক্তে এইচবিএসএজি থাকবে, কিন্তু লিভারে ভাইরাসটা মৃত বা নিষ্ক্রিয় অবস্থায় থাকবে, কোনো কাজ করছে না, কোনো ক্ষতি করছে না। এই জন্য বিজ্ঞানীরা বা চিকিৎসা বিজ্ঞান এইচবিএসএজি নেগেটিভ করে আগ্রহী না, কারণ ওটা লিভারের সমস্যা করে না প্র্যাকটিক্যালি, কিন্তু ছড়াতে পারে। তো ছড়াতে পারে, সেজন্য ভাইরাসের ভ্যাকসিনের উপর জোর দেওয়া হচ্ছে। মানে সায়েন্স ইজ অলওয়েজ কমার্স এন্ড নিড ড্রিভেন। আচ্ছা, তো সেক্ষেত্রে যাদের বেলায় এটা অ্যাক্টিভ থাকে, তাদের বেলায় এটা তাদেরও কি লিভার সিরোসিস, ক্যান্সার হবেই কিনা? তাও না, তাদের একটা স্মল ফ্র্যাকশন আছে, अराउंड 20 to 30% এর লিভারে সিরোসিস হবে বা লিভারটা খারাপের দিকে যাবে। এবং এই যে 20 জনের 100-এর মধ্যে 20-এর অ্যাক্টিভ, সেই 20-এর মধ্যে 20-এর সিরোসিস হলো, এই 20-এর মধ্যে আরো 20-এর মতো লোকের হয়তো লিভারে ক্যান্সার ডেভেলপ করবে। এখন সমস্যাটা কি, এই যে আমাদের দেশে আমাদের হিসাবে
1 কোটির উপর বেশি লোক কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। হয়তো বলা হয় যে পৃথিবীতে প্রতি 12 জনে একজন হেপাটাইটিস বিতে আছে। তাহলে আমরা এখানে যারা আছি, দেখা যাবে এই রুমের মধ্যে যদি আমরা একটা রক্ত পরীক্ষা করি, একজনকে হয়তো বি পজিটিভ পাওয়া যাবে। তাহলে কিন্তু সমস্যা যেটা বা সুবিধা যেটা হচ্ছে যে এরকম রোগের লক্ষণ তৈরি হয় না কিন্তু। তো রোগের লক্ষণ কখন তৈরি হয়? যখন লিভারটা নষ্ট হয়ে যায়। ইভেন সিরোসিসও রোগের লক্ষণ থাকে না। লিভারটা ফেল করলো, পেটে পানি আসলো, জন্ডিস হলো, রক্তবমি হলো, তখন মানুষ জানে। তো ফলে একটা প্যানিক হয়, মানে বি ভাইরাসকে আমরা ওই যে খারাপ লোকটাকে দেখি যে খারাপ রোগীটা যার এক্সট্রিম পর্যায়ে রোগের লক্ষণ তৈরি হয়েছিল, তার জন্য তেমন কিছু করা যায় নাই। এই জন্য এটা আমাদের মাথায় কিন্তু একটা প্যানিকের মধ্যে রয়েছে। ফর দ্যাট ম্যাটার ডায়াবেটিস কিন্তু হেপাটাইটিস বির চেয়ে অনেক খারাপ রোগ। ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, চুল নখ বা চুলও তো পড়ে যায় আসলে, হেনো অর্গান নাই যেটা ধরে না। হেপাটাইটিস বি কিন্তু এত খারাপ না, কিন্তু আমরা দেখি একদম শেষে, তো ফলে একটা প্যানিক কাজ করে। আচ্ছা দর্শক, তার মানে হেপাটাইটিস বি পজিটিভ হলেই যে সবাইকে প্যানিক অ্যাটাকে পড়তে হবে তা না, তবে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে করে এটি অন্যজনের মধ্যে ছড়াতে না পারে। এবং সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে এই হেপাটাইটিস বি পজিটিভ যারা রয়েছে, এইচবিএসএজি পজিটিভ যারা রয়েছে, তার ক্ষেত্রে কি করণীয় পরবর্তীতে। সবার কিন্তু একটা প্রশ্ন থাকে, এই যে এইচবিএসএজিটা পজিটিভ, এটা নেগেটিভ করার কোনো উপায় নেই? এখন আমরা যে ওষুধগুলো ব্যবহার করতে পারলে তো আমরা খুব খুশি হতাম। কেন খুশি হতাম? খালি আমাদের প্রেক্ষাপটে দেখেন, বাংলাদেশে একটা বড় ইনকাম হচ্ছে আমাদের প্রবাসী জনশক্তির থেকে। অথচ আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে আমাদের লেবারটা, আমাদের ডাক্তারটা, আমাদের ইঞ্জিনিয়াররা অনেকেই বিদেশ যেতে পারছে না, যেখানে আমাদের বড় মার্কেট মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া, কারণ তারা এইচবিএসএজি পজিটিভ। অসুবিধা কি? পজিটিভ হলে বিদেশে যেতে দিবে না কেন? এটা কিন্তু খুব ইররেশনাল, কারণ যেটা গ্লোবাল গাইডলাইন সেটা হচ্ছে, যদি আপনি ক্যাটারিং ইন্ডাস্ট্রি, আপনি যদি হাসপাতালে চাকরি করতে যান, আপনি রেস্টুরেন্টে চাকরি করতে যান, কিচেনে, তাহলে আপনাকে নিবে না যৌক্তিক। কিন্তু আপনি যদি একটা প্লাম্বার হন, আপনি একটা ইলেকট্রিশিয়ান হন, আপনাকে নিবে না, এটা অযৌক্তিক। কিন্তু অযৌক্তিক ব্যাপারটা আমাদের মেনে হচ্ছে, কিছু করার নেই। জি জি জি। সেক্ষেত্রে আমি জানতে চাচ্ছি, নেগেটিভ করার কোনো উপায় আছে? এখন আমরা যে ওষুধগুলো ব্যবহার করি, তাতে 100 জনের মধ্যে 15 জন মানুষের বা 20 জন মানুষের এইচবিএসএজি নেগেটিভ হবে। কিন্তু এটা আমরা বলতে চাই না, মানুষ আশাবাদী হয়ে যায়, এবং ওষুধগুলো তো দামি, বা অনেক সময় ম্যাল প্র্যাকটিসড হবে। জেনা সে ওষুধ দিয়ে দিল, জেনা ওষুধ খাওয়া শুরু করলো। তো প্র্যাকটিক্যালি হচ্ছে, যদি এইচবিএসএজি পজিটিভ কিন্তু ভাইরাস নিষ্ক্রিয় বা লিভার ভালো, চিকিৎসার দরকার নেই। তো এইচবিএসএজি নেগেটিভ করতে হবে, এইটা আমাদের টার্গেট না, এটা মানুষকে বুঝতে হবে যে এটা টার্গেটের দরকার নেই। যিনি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, তিনি অনেক সময় জানতে চান যে এখন আমার টিকা নিলে কোনো লাভ হবে কিনা, কোনো উপকার আসবে কিনা। লাভ হবে না, কারণ তার শরীরে তো ভাইরাসটা আছে। যেহেতু ভাইরাসটা আছে, নতুন করে ভাইরাস ঢুকবে না হয়তো, কিন্তু আগের ভাইরাস তো রয়েই গেল। এখন তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আমার ক্ষতি হবে কিনা। ক্ষতির কোনো সম্ভাবনা নেই। বি ভাইরাস যদি শরীরে থাকে, তারপরে টিকা নিলে ক্ষতির সম্ভাবনা নেই। তাহলে কি হয়? ক্ষতিটা হচ্ছে সাইকোলজিক্যাল। আমার একটা ফলস সেন্স অফ স্যাটিসফ্যাকশন হবে, আমি টিকা নিয়ে নিচ্ছি, আমি মানে সুস্থ হয়ে গেলাম, শরীরে কিন্তু ভাইরাস রয়ে গেল। টিকা নেওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে কারা টিকা নেবে? এখন এটা একটা গাইডলাইন আছে, যেমন যে রোগীর বাসায় লিভার বি ভাইরাসের রোগী আছে, ডাক্তার, নার্স যারা বি ভাইরাসের রোগী নিয়ে ঘাটাঘাটি করে, যাদের কিডনি ডায়ালিসিস হচ্ছে, আমার যেটা মনে হয়, বাংলাদেশের মতো দেশে যেখানে মোট জনসংখ্যার 5 থেকে 6% বি ভাইরাসে আক্রান্ত, প্রত্যেকেরই বি ভাইরাসের টিকা নেওয়া উচিত। শিশুদের কি টিকা নেওয়ার কোনো কর্মসূচি রয়েছে? হ্যাঁ, এবং এটা জাতীয় টিকাদান কর্মসূচি, এবং এটা কিন্তু আমাদের দেশের খুব মানে গৌরবোজ্জ্বল অর্জন। কারণ বাংলাদেশ সরকার 2003 সালে প্রথম ইপিআই শিডিউলে বি ভাইরাসের টিকার পাইলটিং শুরু করে, এবং ইফ আই এম নট রং 2007 সাল থেকে আমাদের দেশে শিশুরা জন্মের পরপরই বি ভাইরাসের টিকা পাচ্ছে। এটা তো খুবই একটা ভালো অর্জন যে দর্শক, শিশুরা টিকা পাচ্ছে। প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তাদের সবার টিকা নেওয়া উচিত, সেটি আমাদের বিশেষজ্ঞ বললেন। সেই টিকা আমরা কোথায় পাবো? টিকা তো এখন আসলে বাংলাদেশেও তৈরি হচ্ছে, ফলে ওয়াইডলি অ্যাভেলেবল। ইভেন ফ্যাক্ট ফার্মেসিতে দেয়। বাংলাদেশে তো সবকিছু সবখানে পাওয়া যায়, ফার্মেসিতেও টিকা পাওয়া যায়। আচ্ছা, সেক্ষেত্রে ডোজটা কি হবে? ডোজটা হচ্ছে 2 রকমের। একটা হচ্ছে যে যেটা আমরা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে আজকে একটা টিকা দিলাম, তার 1 মাস পর একটা টিকা দিলাম, তার 6 মাস পর একটা টিকা দিলাম। টিকা নিলে কি সারা জীবনের জন্য আমি ইউজুয়ালি সারা টিকাটা যদি কাজ করে যায়, যেটা 95-96% ক্ষেত্রেই কাজ করবে, সারা জীবনের জন্য প্রোটেক্টেড। এর জন্য কি কোনো পরীক্ষা রয়েছে যে টিকা আমার কার্যকরী রয়েছে কিনা জানার জন্য? পরীক্ষা আছে, এবং পরীক্ষাটা আমরা তাদেরকে করতে বলি যারা এট হাই রিস্ক, রক্ত পরীক্ষা করে জেনে নেওয়া যায়। তাছাড়া কি কোনো বুস্টার ডোজ বা ভবিষ্যতে ডোজের প্রয়োজন রয়েছে? এটা খুবই একটা ভালো প্রশ্ন। এখন আমরা বুস্টার ডোজের কথা বলি না। আচ্ছা, বলেন না? না, বুস্টার ডোজের কোনো দরকার নাই। যদি টিকা কাজ করে গিয়ে থাকে, বুস্টার ডোজের দরকার নেই। আচ্ছা আচ্ছা, যাদের হেপাটাইটিস বি পজিটিভ বা হেপাটাইটিস সি, আচ্ছা হেপাটাইটিস বি নিয়ে তো আমরা অনেক আলাপ করলাম দর্শক। হেপাটাইটিস সি কিন্তু আরেকটি ভাইরাস যেটি হেপাটাইটিস করে এবং যার কারণে জন্ডিস হতে পারে এবং আরো অনেক অসুখ হতে পারে। হেপাটাইটিস সি কতখানি মারাত্মক,
কিভাবে ছড়ায়? হেপাটাইটিস সি এবং বি হচ্ছে সমার্থক, মানে একইভাবে ছড়ায়, একই ধরনের রোগ তৈরি করে। হেপাটাইটিস বি জন্ডিস বেশি করে, সি জন্ডিস করে না বললেই চলে, ফলে সিটা আমরা আরো কম টের পাই। আর কোনটা বেশি মারাত্মক? সি বির চেয়ে অনেক বেশি মারাত্মক। তাহলে আমাদের দেশে কোনটা আবার? হেপাটাইটিস সি হেপাটাইটিস বির চেয়ে অনেক বেশি মারাত্মক। কি অর্থে? এটা বেশি লিভার সিরোসিস করে, বেশি লিভার ক্যান্সার করে। আচ্ছা, কিন্তু আমাদের দেশের মানুষ তাহলে সি ভাইরাসকে চেনে না কেন? চেনে না কারণ হচ্ছে, ফরচুনেটলি আমাদের যেখানে পপুলেশনের 5 থেকে 6% শতকরা বি ভাইরাসে আক্রান্ত, সেখানে 1%-এর অনেক কম মানুষ সি ভাইরাসে আক্রান্ত। আচ্ছা, আচ্ছা, সি বেশি মারাত্মক, কাজে কিন্তু আমাদের দেশের সংখ্যা কম, আমাদের দেশের সংখ্যা কম বলে আমরা একটু কম টের পাই। কম টের পাই। দর্শক, যাদের হেপাটাইটিস বি কিংবা সি পজিটিভ, তাদের কি হতে পারে ভবিষ্যতে? তাদের কি হতে পারে? সবাই কিন্তু চিন্তা করেন যে ভবিষ্যৎটাই বোধহয় আমার অন্ধকার। অধিকাংশ ক্ষেত্রে তাদের কিছু হবে না, তারা একদিন গাছ থেকে পড়ে বজ্রপাতে, ট্রাক অ্যাক্সিডেন্টে, কিংবা heart ইত্যাদি attack। ইত্যাদি বা হার্ট অ্যাটাকে মারা যাবে, তাদের কিছুই হবে না। তাদের মধ্যে একটা ক্ষুদ্র ফ্র্যাকশনের লিভারে ক্রনিক হেপাটাইটিস হবে, তাদেরও কিছু হবে না। আরো কিছু অংশে লিভার সিরোসিস হবে এবং সিরোসিসটা সম্ভবত নর্মালি থাকবে, তাদের কিছু হবে না। খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ লিভার সিরোসিস থেকে লিভার ফেইলিওর, লিভার ক্যান্সার ডেভেলপ করবে এবং তারা আমাদের শরণাপন্ন হবে বা আমার কোনো কলিগের শরণাপন্ন হবে, চিকিৎসা এবং নিলে আপনারা ভালো চিকিৎসা দিবেন আশা করি। আশা করি এটা আপনারা বলবেন। সেক্ষেত্রে ভালো চিকিৎসা দিবেন। দর্শক, তবুও যেটি হয় যে খুবই ক্ষুদ্র একটি অংশের সিরোসিস কিংবা লিভার ক্যান্সার, লিভার সিরোসিস কিংবা লিভার ক্যান্সার হতে পারে। এইটা কি ধরনের রোগ এবং তার জন্য কি চিকিৎসা রয়েছে, সাপোর্টিভ এবং ডেফিনিটিভ, আমরা শুনবো। তার আগে আপনাদের আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো স্যার। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই মিলে প্রশ্ন করুন। হ্যাঁ। জি, হ্যালো হ্যালো। স্যার, কি স্যারের ট্রিটমেন্ট নিতেছি, ঠিক আছে? আমি ওই স্যারের কাছ থেকে 135 প্যাকেজ ইঞ্জেকশন নিচ্ছিলাম। জি, স্যার আমি ওইখানে, স্যার আমার 24টা বলছিল, তো আমি এটা 18টা নিচ্ছিলাম। তো আমার নেওয়ার পর স্যার আমি এখন কি আমার লিভার ডিএনএটা নেগেটিভ আছে, তারপর আমার স্যার আবার একটা অ্যান্টাগাবি 0.5 এটা আমার রানিং আছে। এটা কি আমি কতদিন খাবো? কতদিন খাবেন সেই ওষুধ জানতে চেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি পরিবার নিয়ে এই অনুষ্ঠান দেখছেন, সবাই মিলে দেখছেন। জি, এই এন্টাগাবিট মানে ওষুধটা কতদিন খাবেন, এটা আসলে কিছু গাইডলাইন, স্টপিং রুল আছে। কতগুলো রিপোর্ট দেখে আমরা সিদ্ধান্ত নেই যে আসলে রোগী কখন এন্টাগাবিটটা বন্ধ করবেন। তবে আপনার ক্ষেত্রে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তবে সাধারণত হেপাটাইটিস বির ওষুধ একবার শুরু করলে 5 থেকে 7 বছর 8 বছর খেতে হয়, তারপর এটা বন্ধ করা যায়। এবং এই যে আপনি 5 থেকে 8 বছর ওষুধটা খাবেন, বছরে অন্তত 2 বার সাধারণত ফলো আপ করে দেখে নিতে হয় ওষুধটা কাজ করছে কিনা বা ওষুধটা বন্ধ করার উপযুক্ত সময়টা এসছে কিনা। আচ্ছা, আমি যেটা কোশ্চেন করেছিলাম যে সিরোসিস বা ক্যান্সার, এই সম্পর্কে একটু দর্শকদের আশ্বস্ত করুন। সিরোসিসটা হচ্ছে লিভারের একটা রোগ, যখন লিভারের স্ট্রাকচারটা, আর্কিটেকচারটা নষ্ট হয়ে যায়, বি ভাইরাসের বা সি ভাইরাসের বা অন্য কোনো কারণে, ফ্যাটি হার্টের লিভার, কারণে। হ্যাঁ হার্টের কারণে হতে পারে। এই ক্রমাগত অত্যাচারে লিভারটা একসময় স্ট্রাকচারটা মানে নষ্ট হয়ে যায়। স্ট্রাকচার যখন লিভারের কাঠামো নষ্ট হয়ে যায়, তখন এই যে কার্যক্রম সেগুলো নষ্ট হতে থাকে। একটু 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 ইন্টারাপ্ট করি, লিভারের কাজটা কি আসলে? লিভারের কাজ আসলে কি না সেটাই হচ্ছে কথা। কারণ লিভারের অনেক কাজ, যেমন লিভারে হচ্ছে আমরা যখন স্টারভেশনে থাকি, যখন আমরা খাচ্ছি না, তখন আমাদের শরীরে যে রোজা রাখছি, এই যে এত লম্বা সময় 12 ঘন্টা 13 ঘন্টা না খেতে থাকছি, শক্তিটা আসছে করতে, কাজ করছে কিভাবে? লিভার পুষ্টি যোগাচ্ছে। এই যে আমাদের রক্ত জমাট বেঁধে যাচ্ছে না, কেন? কারণ লিভার থেকে কিছু প্রয়োজনীয় প্রোটিন তৈরি হচ্ছে, যেগুলো রক্তকে স্বাভাবিক রাখতে সাহায্য করছে। এই যে আমাদের পেটে পানি আসে না, কিন্তু লিভার সিরোসিস রোগীর পানি আসে, কারণ কি? এর কারণ হচ্ছে যে আমাদের লিভারে এমন কিছু প্রোটিন তৈরি করে যেটা রক্তকে ঘন রাখে। লিভারের কাজ আসলে আমরা যা খাই সেটা কি লিভার হয়েই সারা শরীরে ছড়িয়ে লিভার পড়ে? হয়ে শরীরে ছড়ায় না, তবে এগুলো হজম করায় এবং হজম হওয়ার পর যে পুষ্টিটা তৈরি হয় সেটাকে সঞ্চয় করে রাখায় লিভারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা একটা গুদাম ঘরের মতো আর কি, ইটস লাইক এ ফ্যাক্টরি। তার মানে আমাদের যা খাবার আছে, আমাদের যা ভেজাল আছে, সবই লিভারে যাবে, লিভারে যাবে। যা ওষুধপত্র খাচ্ছি সেটা তো অনেকাংশে লিভারে যাবে। ফলে এই লিভার সিরোসিস রোগীদের বা লিভার রোগের রোগীদের কিন্তু আমরা ওই ওষুধপত্র, খাবার দাবার রেস্ট্রিক্ট করতে বাধ্য হই। আপনি বলছিলেন যে সিরোসিস ক্যান্সার, জি, এই সম্পর্কে একটু দর্শকদের আশ্বস্ত করতে চাচ্ছেন। সিরোসিস যেটা হচ্ছে যে সিরোসিস হলো, এখন সিরোসিস হওয়ার পরে কিন্তু লিভার যেহেতু অনেক কাজ করে, সহন ক্ষমতা অনেক বেশি, এটা সিরোসিস হওয়ার পরে ভালো মতো কাজ করতে পারে। সমস্যা হয় যখন সিরোসিসের লিভারটা ফেল করে যায়, তখন কিছু কিছু রোগের লক্ষণ দেখা দেয়, যেমন পেটে পানি আসে, পায়ে পানি আসে,
এটা লিভার একটা বিশেষ উপাদান তৈরি করতে পারছে না বলেই হচ্ছে। অনেকের রক্ত তরল হয়ে যায় সহজ বাংলায় বলতে গেলে, এবং ব্লিডিং এর রিস্ক বেড়ে যায়। অনেকের কিডনি ফেলিয়ার ডেভেলপ করতে পারে, অনেকের কমায় চলে যাবে, অজ্ঞান হওয়ার ঝুঁকি থাকে, রক্ত বমির ঝুঁকি থাকে, সবচেয়ে মারাত্মক যেটা লিভারে ক্যান্সার হতে পারে। কিন্তু এগুলো হচ্ছে ভীতির কথা। কিন্তু আসার কথা হচ্ছে যে একটা সিরোসিসের রোগী যদি ফলো আপে থাকে তাহলে প্রত্যেকটা জিনিস আগে ধরা গেলে নিরাময়যোগ্য। এমনকি লিভার ক্যান্সার, যেটা সবচেয়ে খারাপ ক্যান্সারগুলোর একটা, কিন্তু প্রাথমিক পর্যায়ে ধরা গেলে এটা কিন্তু 100% নিরাময়যোগ্য। পৃথিবীর নিরাময়যোগ্য ক্যান্সারগুলোর মধ্যে অন্যতম লিভার ক্যান্সার। আবার যখন খুব অ্যাডভান্স স্টেজে চলে যায় কোনো চিকিৎসা নাই ক্যান্সারের মধ্যে এটা অন্যতম। রেগুলার ফলো আপে থাকা খুব ইম্পর্টেন্ট লিভার সিরোসিস। কাজে স্ট্রাইক দি পানি বেশি খাওয়ার দরকার নেই। একটা স্বাভাবিক মানুষ স্বাভাবিক সময় যতটুকু পানি খাবে সে ততটুকু পানি খাবে। পানি কম খেলে কিডনিতে সমস্যা হতে পারে, পানি বেশি খেলে জন্ডিস ভালো হয় না, বরং কিছু কিছু ক্ষেত্রে এই চিকিৎসাগুলো সমস্যার কারণ করে। যেমন আমরা এটা আমাদের আদিকাল থেকে আমরা জানি, এবং ব্যাপারটা বৈজ্ঞানিকও, যে জন্ডিসের রোগী যদি বিশ্রামে থাকে তার জন্ডিস তাড়াতাড়ি সারে। এখন যদি কেউ দিনে 5 লিটার 6 লিটার পানি খায়, তাকে 10 বার করে ওয়াশরুমে যেতে হয় প্রস্রাব করার জন্য, তার বিশ্রাম তো এমনি হবে না। আচ্ছা, বিশ্রাম কি খুব জরুরি? অনেকে আছেন জন্ডিস নিয়েও কিন্তু কাজ করছে। এটা কিন্তু আমরা মানা করি। অ্যাকিউট হেপাটাইটিসের সময়, জন্ডিসের সময় বিশ্রাম নেওয়াটা অবশ্যই জরুরি, খুবই জরুরি, কারণ লিভারকে বিশ্রাম দেওয়া দরকার। নাহলে লিভার বিশ্রাম বলতে কি আমি টিভি দেখতে পারবো না, আমি ফেসবুকিং করতে পারবো না তা না, কিন্তু আমাদের সবকিছু তো এক্সট্রিম। আমরা মাদেরকে পেয়ে এসে আমার ছেলে কেন ফেসবুক দেখছে, কেন কম্পিউটার খেলছে, টিভি দেখছে করা যাবে না, তার দরকার নেই। ফিজিক্যাল এক্সরশন, কায়িক পরিশ্রমটা করার দরকার নেই, রেস্টে থাকতে হবে। রেস্টে থাকতে হবে। আখের রসের ব্যাপারে কি পরামর্শ দিবেন? আখের রস জন্ডিস প্রতিরোধী, এই বিশ্বাসে অনেকে কিন্তু আখের রস খেতে চান। আখের রস, যেমন আমি রোগীদেরকে বলি যে জন্ডিস হয়েছে বলে ডাবের বংশ ধ্বংস করেন না, আখের রস এত বেশি খাওয়ার দরকার নেই। কারণ হচ্ছে যে আখের রস মানুষ পানি মনে করে খায় বা ফ্লুইড মনে করে খায়, ইট ডাজ নট হেল্প, বরং কিছু সমস্যা হয়। 2 রকম সমস্যা। এক হচ্ছে আপনি যদি গরমকালে একটা তাল সকালবেলা পেরে বিকালবেলা খান, দেখবেন মাদকতা হচ্ছে, এটা ফার্মেন্টেশন হয়। তো আখের রস যখন খাবেন পেটের মধ্যে কিন্তু ফার্মেন্টেড হবে, তো ফলে আরো বেশি ডিসপেপসিয়া, আরো খাওয়ায় অরুচি, বমি, যেগুলো জন্ডিসের সময় অবশ্যই থাকে, বেড়ে যায়। দ্বিতীয় যেটা হচ্ছে যে আখের রসটা যে পরিবেশে তৈরি করা হয় সেটা কিন্তু রোগ সংক্রমণের বা এই ভাইরাস ছড়াবার একটা বড় মাধ্যম। এবং আমরা যেটা মনে করি এবং যেটা আমাদের আশেপাশের দেশের স্টাডিতে প্রমাণিত, আখের রস থেকে কিন্তু জন্ডিস ছড়ায় রাদার। জি জি, তাই হয় দর্শক, যে আখের রস খেতে জন্ডিসের রোগীও যান, আপনিও যান, একই গ্লাস থেকে খাচ্ছেন পরপর, আপনার জন্ডিস হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। কাজেই উপকার তো হলোই না, বরং আপনি আবার জন্ডিসের সংক্রমণ নিয়ে বাসায় ফিরে আসলেন। দর্শক, জন্ডিস নিয়ে আমরা তো অনেক কথা শুনলাম। অনেক রোগী মন খারাপ করে চিকিৎসকের কাছ থেকে বাসায় ফিরে যান যে কি চিকিৎসা দিলেন, একটা স্যালাইন দিলেন না, জন্ডিস হয়েছে। এখন এটা হচ্ছে কি, স্যালাইন আমরা কাদেরকে দিই জন্ডিসের? যারা খেতে পারছেন না। স্যালাইন হচ্ছে শুধুমাত্র খেতে না পারার চিকিৎসা। স্যালাইন দিয়ে কিন্তু জন্ডিস কমে না। এখন মানুষের এক্সপেকটেশন থাকে, তো আমি তো রোগীদেরকে বলি যে খুব বেশি যে চাপাচাপি করলে একটা ভিটামিন লিখে দিলাম, সেটা খাবো কিনা, এটা খেতেও পারেন নাও খেতে পারেন, বাতাস খেলেও একই কাজ হবে। তো জন্ডিসের ক্ষেত্রে স্যালাইনটাও একই রকম, বাতাস খেলেও কাজ হবে, স্যালাইন নিলেও কাজ হবে। স্যালাইন তখনই জরুরি যদি খাওয়ার অরুচি খুব প্রকট থাকে, বমি খুব প্রকট থাকে তখন। আচ্ছা, আমাদের দর্শক সময় শেষ হয়ে যাচ্ছে, যাবার আগে শেষ একটা প্রশ্ন ছোট্ট করে উত্তর দিবেন। সেটি হচ্ছে লিভার টনিক, বাজারে খুব প্রচলিত এবং জনপ্রিয় একটা ওষুধ। লিভার টনিক খেলে লিভার ভালো থাকবে। আই হোপ এরকম কোন ওষুধ সত্যি তৈরি হতো। বাস্তবতা হচ্ছে এটা নাই। লিভার নিয়ে মানে মিথ বেশি, স্বপ্ন বেশি, কাজ বাস্তবতার সাথে যোগাযোগ নেই। লিভার টনিক বলে কিছু নাই। তার মানে দর্শক, লিভার টনিক গুলো বাজারে প্রচলিত, সেগুলো আদৌ কোনো কাজ করে না, শুধু শুধু আপনার টাকাগুলো নষ্ট করে। ডাক্তার মামুন আল মাহাতা, স্বপ্নিল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ছোট্ট পরিসরে জন্ডিস সম্পর্কে অনেক কথা বলেছেন, তথ্য দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং আমাদের প্রচলিত ধারণাগুলোকে উনি ভুল প্রমাণ করেছেন, ভেঙে দিয়েছেন। আশা করি দর্শক আমাদের সবার কাজে লাগবে। দর্শক, জন্ডিস হলে ভয় পাবার কিছু নেই। অধিকাংশ ক্ষেত্রে জন্ডিস এমনি এমনি ভালো হয়ে যায়, বিশ্রাম নিলে ভালো হয়ে যায়, চিকিৎসকের পরামর্শ নিলে অবশ্যই সেটা আপনার জন্য অনেক কার্যকরী হবে। আর লিভারের যদি কোনো অসুখ হয়, দেরি না করে লিভার বিশেষজ্ঞ না পেলে গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ, না পেলে মেডিসিন বিশেষজ্ঞ কিংবা একজন MBBS ডাক্তারের শরণাপন্ন হন। টোটকা চিকিৎসা নেবেন না, তাতে আপনার লিভার সুস্থ থাকার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।